জনস্বার্থে জনকল্যাণের জন্য এই কথাগুলি বলতে হয় আমাদের। একটা জিনিস, এই এক মাসের মধ্যে আমি আমার লিডার অফ অপোজিশনের অফিস থেকে যা লক্ষ্য করতে পারছি, হাউ দি স্টেট গভর্নমেন্ট ইজ ফাংশনিং। স্টেট গভর্নমেন্ট মানে মন্ত্রী, এমএলএ বা কয়েকজন আমলা, দ্যাট ইজ নট দি গভর্নমেন্ট। গভর্নমেন্টটা হচ্ছে রাজ্য সরকারের অনেকগুলো দপ্তর, এবং সেই দপ্তরগুলো যারা পরিচালনা করছেন, অফিসার, ক্লার্ক, all sections of government employees, পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং জনসাধারণকে নিয়েই কিন্তু রাজ্যের প্রশাসন। It is not one man running the show and the government is running. একটা জিনিস আমি চেষ্টা করেছি, I have tried my level best to collect the data. আমার কাছে ডেটা রয়েছে। রাজ্য সরকারের অডিট ডিপার্টমেন্টে কে বা কাহারা ডাইরেক্টর হিসেবে বসে আছেন, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, অ্যানিম্যাল রিসোর্সেস ডিপার্টমেন্ট, এইভাবে মানে নামতে নামতে ট্যুরিজম, ট্যাক্সেস, এক্সাইজ, ট্রাইবাল ওয়েলফেয়ার, ট্রান্সপোর্ট, ট্রেজারি, আরবান ডেভেলপমেন্ট, মাইনরিটি ওয়েলফেয়ার, welfare of SCs, tribal, all departments. I collected the information কে বা কাহারা সেখানে দায়িত্ব পেয়েছে। I must bring to the notice of the state government, and also I want to tell the people of Tripura যে খারাপ একটা প্রবণতা স্টেট গভর্নমেন্টের চলছে। এটা কি? এক নম্বর হচ্ছে, যারা যোগ্যতা সম্পন্ন অফিসার, আমাকে কোনো অফিসার বলে নাই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়গণকে আমি সম্মান দিয়ে বলছি, দায়িত্ব নিয়েই বলছি, কোনো গভর্নমেন্ট অফিসার আমাকে কিন্তু এই প্রেস মিট করার জন্য বলেনি। দিস প্রেস মিট এটা আমার নিজের উদ্যোগে আমি করছি। যারা ক্যাপেবল এই সমস্ত অফিসারদের তারা সরিয়ে কম গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়ে বসানো হচ্ছে। মেনি এক্সাম্পল আই ক্যান গিভ। এবং যারা জুনিয়র অফিসার তাদেরকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিয়ে যারা সিনিয়র এবং ক্যাপেবল তাদের বঞ্চিত করা হচ্ছে। তো আলটিমেটলি কি হবে? ফর সাম পিপল, আমরা মনে করি যে আমার ভাই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, আরেকজনের ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য একটা কম গুরুত্বপূর্ণ দপ্তরে। থিংস উইল নট এন্ড হিয়ার। এই যে ইনক্যাপেবল অফিসাররা যখন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে, they cannot perform and ultimately this state will suffer. আমি একটা জায়গায় দেখেছি, I am just bringing one example. অনিন্দ ভট্টাচার্য, উনি আইএস রিটায়ারমেন্টে গেছেন। নগেন্দ্র দেববর্মা, হি ইজ অলসো আইএস অফিসার। এই দুই ব্যক্তি একই দিনে এদের প্রমোশন হয়েছে। এই গভর্নমেন্টটাকে বিজেপি এবং আইপিএফটির যে গভর্নমেন্টটা, নগেন্দ্র দেববর্মাকে এখনো কিন্তু ডাইরেক্টর পোস্টে রেখেছে, এবং অনিন্দ ভট্টাচার্য উনি আইএএস পাওয়ার পরেই ওনাকে সেক্রেটারি পোস্টে নেওয়া হলো, রিটায়ারমেন্টেও গেছে, এখন এক্সটেনশন চলছে। মাই কোয়েশ্চেন টু দি গভর্নমেন্ট ইজ, একই দিনে প্রমোশন পেয়েছে, একটা লোককে আপনি সেক্রেটারি করেছেন আর একটা লোককে আপনি ডাইরেক্টর করে রেখেছেন, তাও কম গুরুত্বপূর্ণ দপ্তরের, যে দপ্তরের নাম হচ্ছে পিটিজি, প্রিমিটিভ ট্রাইব গ্রুপ। একজন আইএস অফিসার, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর,
দিস হ্যাজ টু অ্যাড্রেস, এই দপ্তরের কাজ হচ্ছে রাজ্যের সমস্ত তিপ্রাসা অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যাটেগরির লোকেদের সমস্ত ওয়েলফেয়ারের কাজ এই দপ্তরকে দিয়ে হয়। রিজার্ভেশন পলিসিস, এসটিদের কি হবে, রিজার্ভ করতে গেলে এই ডিপার্টমেন্টকে জানিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। এই দপ্তরে এতগুলো শিডিউল ট্রাইব ভালো ভালো অফিসার থাকার পরেও দেখা গেছে এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের ডাইরেক্টর সাম মিস্টার এস প্রভু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের একজন অফিসারকে বসানো হয়েছে। হোয়াট ইজ দি জব অফ ফরেস্ট সার্ভিস? গাছকে রক্ষণাবেক্ষণ করা, বনে হাতি এলে হাতিকে কিভাবে কাবু করা যায়, বিষধর সাপকে কিভাবে ধরতে, এগুলো তো ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ। তো এখন কি হচ্ছে, ফরেস্ট দপ্তরের ওই ভদ্রলোককে সেখান থেকে সরিয়ে উনি এখন এসটি ওয়েলফেয়ারের কাজ দেন। হোয়াট ইজ দিস? যদি সরকার মনে করে যে ডাক্তারকে দিয়ে ইঞ্জিনিয়ারের কাজ করাবে, ইঞ্জিনিয়ারকে ডাক্তারির কাজ করাবে, এই রাজ্যটা চলবে? এন্ড আই হ্যাভ সিন রিসেন্টলি একটা ট্রান্সফারের লিস্ট বেরিয়েছে যেখানে দেবানন্দ রিয়াং, আই ক্যান টেল বাই নেম, ভেরি ক্যাপেবল অফিসার, পঞ্চায়েত দপ্তর থেকে এই লোকটাকে সরিয়ে কোথায় নেওয়া হলো, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, এবং তার একজন জুনিয়র জয়েন্ট ডাইরেক্টরকে এখন ডাইরেক্টর করা হয়েছে। মাই পয়েন্ট ইজ, গভর্নমেন্টের এইটুকু ধারণা থাকা দরকার, দেবানন্দ রিয়াংকে যদি সরাতেই হয়, হি কুড হ্যাভ বিন দি ডাইরেক্টর অফ পিটিজি ডিপার্টমেন্ট, যেহেতু পিটিজি কনসার্নস ফর দি রিয়াংস, এবং নগেন্দ্র দেববর্মা সিনিয়র বিউরোক্রেট ইন দি স্টেট, ওই লোকটাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যেতে পারত। লাইক দিস ইফ আই নেম, অনেক অফিসাররা কিন্তু সরকারের হাতে টার্গেট হয়ে যাবে। আই এম নট গোয়িং টু মেনশন দেয়ার নেম। যে যেভাবেই পাচ্ছে চলছে, ট্রান্সফার হচ্ছে। আপনারাই বলুন, ত্রিপুরা রাজ্যে 23টি সাব ডিভিশন মহকুমা আছে আমাদের, 23 if I am not wrong, I am sure this figure is correct. আগে আমরা দেখেছি, আগে মানে কখন, ম্যাক্সিমাম টাইম বামেদের আমলে যা দেখেছি, অন্তত সেখানে এসসি এসটি ক্যাটাগরির অফিসাররাও কিন্তু অনেক জায়গায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়ে থাকে। I can tell out of 23 subdivisions, not even 5 ST officers are SDM. কারণটা কি? আমি সরকারকে প্রশ্ন করতে চাই, do they want to say that SC ST officers are not capable? আপনারা জানবেন, আমিও জানি, রাজ্যের অনেক মানুষেরাই জানেন এই কথা। আজকে যারা এসসি এসটি থেকে টিসিএস গ্রেডে বা টিপিএস গ্রেডে উঠে আসছেন, most of them are highly educated engineers, Holy Cross, Don Bosco, ত্রিপুরার বাইরের অনেক স্বনাম ধন্য স্কুল থেকে পড়াশোনা করে তারা টিসিএস টিপিএস গ্রেডে আসছে। তারপরেও আপনি বঞ্চিত করবেন তাদের? এই যে প্রবণতা, আই ক্যান সি, মাননীয় মুখ্যমন্ত্রী জিএপিএনটি দপ্তরেরও মন্ত্রী, আমি জানি না কিছু একটা হচ্ছে। দেয়ার মাস্ট বি সাম গ্রুপ, maybe some secretaries, maybe some OSD, maybe some additional secretaries sitting there playing all dirty politics among the TCS and TPS cadres. এই জিনিসগুলো বন্ধ হোক, সরকারের নজরে আমি আনতে চেষ্টা করছি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ব্যস্ত মানুষ, আমি যতটুকু জানি পরশুদিন উনি এসেছিলেন এবং গতকাল আবার উড়ে চলে গেছেন, আবার আসবেন উনি। তো এই ব্যস্ততার মধ্যে 30, 31, 34টা ডিপার্টমেন্ট কাঁধে করে নিয়ে এবং সুযোগে কিছু অফিসাররা বসে এই সমস্ত কার্যকলাপ করছে। উই নিড গুড অ্যাডমিনিস্ট্রেটর টু রান দি অফিসেস, টু ডু দি ওয়েলফেয়ার জব ইন দি স্টেট। গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রাজ্যে, আমি বলবো রেভিনিউ ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন দপ্তর, পঞ্চায়েত। এডুকেশন দপ্তরে
I can tell you the figure which I have. Education দপ্তরে একটা এসটি অফিসার সেখানে নেই, এটা মাইনরিটিজ ককবরক ল্যাঙ্গুয়েজে দিয়ে রেখেছে। রত্নজিৎ দেববর্মাকে এনেছে। সোফার আই নো রত্নজিৎ দেববর্মার স্পেশালিটি হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টে, সেটেলমেন্ট ডিপার্টমেন্ট। কিছু কিছু অফিসারের একটা স্পেশালাইজেশন থাকে। আই ডোন্ট নো ইফ সিএম ফিলস, ইফ অনারেবল চিফ মিনিস্টার ফিলস যে ডাক্তারকে দিয়ে ইঞ্জিনিয়ারের কাজ করাবে, আই টেল ইউ প্রশাসন আর চলবে না, এন্ড রাজ্যের মানুষকে ভোগান্তি পোহাতে হবে। আমি সেই দিন যখন প্রেস মিটটা করলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে বললেন যে আপনার সাথে আমি দেখা করব, আলোচনা করব, বিষয়গুলো কি, আপনি কি নিয়ে আলোচনা করতে চান বিশদভাবে। সি আই হ্যাভ পয়েন্ট টু বি ডিসকাসড উইথ অনারেবল সিএম, এবং ওনার সচিবও সেখানে ছিলেন মিস্টার পি.কে. চক্রবর্তী। আমি সেদিন 14টা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে বললাম। টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি তাদের কি অবস্থা, কেন নিয়োগ হচ্ছে না, আরও যে শূন্য পদগুলো আছে নিয়োগ করুন, রেগার কাজের টাকা মানুষ পাচ্ছে না, এগুলোকে। আজকে সাংবাদিক সম্মেলন করার আগেও আমার কাছে খবর আসছে যে অনেকগুলো ভিলেজ কমিটিতে টাকা দেওয়া হচ্ছে না, পেমেন্ট দেওয়া হচ্ছে না, এই অভিযোগগুলো এখনো আসছে। আর একটা বিষয় হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগানটা কার? দিস স্লোগান ইজ অফ বিজেপি গভর্নমেন্ট, নট অনলি ইন ত্রিপুরা, ইন দি এন্টায়ার কান্ট্রি। সবকা সাথে কে কে থাকবে? ভৌমিক থাকবে, দেববর্মা থাকবে, রিয়াং থাকবে, চক্রবর্তী থাকবে, রাও থাকবে, রেড্ডি থাকবে, মানে দুনিয়ার যত মানুষ ভারতবর্ষের, এই ভারতবর্ষের মাটিতে যারা আমরা বসবাস করছি তাদেরকে নিয়ে আমার মনে হচ্ছে সবকা এই ওয়ার্ডটা হবে। তো সবকা সাথ সবকা বিকাশ, এটার রিফ্লেকশন আমরা যখন বিশালগড় রুরাল ডেভেলপমেন্ট ব্লকে যাই, I am challenging the government and I am telling MGN Rex এই স্কিমের টাকা পঞ্চায়েতগুলোকে এক ধরনের বরাদ্দ দিচ্ছে আর ভিলেজ কমিটিকে আরেক ধরনের বরাদ্দ দিচ্ছে। Why is it so? একই আরডি ব্লকের খোয়াই ব্লকে এটা হচ্ছে, তেলিয়ামোড়া ব্লকে এটা হচ্ছে, কেন হবে? পঞ্চায়েতেও এমজিএন রেক্সের শ্রমিকরা বসবাস করছেন, আর ভিলেজ কমিটিতেও রেগা শ্রমিকরা বসবাস করছেন। তাহলে এটি কি বোঝাতে চেষ্টা করছে যে বিসি মানে এসটি ম্যাক্সিমাম, এসটিদেরকে কম টাকা দাও? রাজ্য সরকার যদি এটা করতে থাকে, সবকা সাথ না, কুছ লোগোं के साथ कुछ लोगों का विकास होगा। এবং জাতিবাদী সরকার যদি এভাবে কাজ করতে থাকে ত্রিপুরায়, এই জাতিবাদীর সুরসুরি কিন্তু সরকার দিচ্ছে, আমি মনে করছি এইভাবে। এটা দিতে নেই, কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্যে আসছে, কেন আপনি এইভাবে করবেন? তারাও শ্রমিক, ভিলেজ কমিটিতে যারা আছে তারাও শ্রমিক, পঞ্চায়েতে যারা আছে তারাও শ্রমিক, আপনি কেন সেই বৈষম্য তৈরি করবেন এখানে? দিস ইজ হ্যাপনিং। এবং আরেকটা জিনিস দেখেছি, এই যে রিজার্ভ ক্যাটাগরি, হোয়াট ইজ রিজার্ভ? আমি নিজেকে যদি আমি রিজার্ভ ক্যাটাগরি মনে করি, ডু ইউ ফিল রিজার্ভেশনটা এমনিতেই হয়েছে ভারতবর্ষে? হোয়াই রিজার্ভেশন ওয়াজ মেড? আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলছি, হোয়াই রিজার্ভেশন ওয়াজ মেড? রিজার্ভেশনটা তৈরি করা হলো সমাজে যারা বুদ্ধিমত্তা নেই, লেখাপড়ার দিক থেকে যারা পিছিয়ে আছে, আর্থিকভাবে যারা দুর্বল, তাদের টেনে তুলতে হবে। অথচ বর্তমান সরকার, আমি বলবো এই সরকার, তারা কি করছে? হাইকোর্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্টের, এটা
2021 সালের অ্যাডভার্টাইজমেন্ট এবং রিক্রুটমেন্টটা হয়েছে 2022 সালে। যখন লিস্টটা আমার কাছে এলো আমি দেখেছি, আমি অবাক হয়ে গেলাম। ইদানিং কালে আই কালেক্ট দি ইনফরমেশন এন্ড আই আস্ক, যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে, প্লিজ গিভ মি, আই ওয়ান্ট টু চেক দ্যাট হোয়াট গভর্নমেন্ট ইজ ডুইং। এতগুলো জায়গায় আমি দেখেছি সিলেক্টেড এগেইনস্ট এসটি রিজার্ভ পোস্ট। কে পেয়েছে? সাম মিস্টার সে ববিতা পা। ওকে, তারপর এখানে দেখা গেছে সিলেক্টেড এগেইনস্ট এসটি রিজার্ভ পোস্ট। এই এসসি এসটি রিজার্ভ পোস্টগুলোকে ডিরিজার্ভ করে অন্য ক্যাটাগরির লোকগুলোকে নেওয়া হচ্ছে। কারণটা কি দেখানো হচ্ছে? বলছে সুইটেবল ক্যান্ডিডেট ইজ নট অ্যাভেলেবল। একটা এসটি এসসি ক্যাটাগরির লোক তারা কি জেনারেল ক্যাটাগরির লোকের সাথে কম্পিটিশনটা করবে? কম্পিটিশনটা হবে এসটি এসটিদের মধ্যে, এসসি এসটিদের মধ্যে, এসসি এসসিদের মধ্যে কম্পিটিশনটা হবে। হোয়াই আর ইউ রাইটিং দিস? অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হলো যে 15টা এসটি এবং এসসি হবে 60টা। রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা গেল 22 পোস্ট, অর্থাৎ 7, 15, 22, 22টা হবে রিজার্ভ। আনরিজার্ভে তারা দিয়েছে আরো 14টা। নাও রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলেছে 50 জনকে রিক্রুটমেন্ট করেছে। when you have given advertisement only for say 35 people, why are you taking more number of people? এই অ্যাডভার্টাইজমেন্টের সাথে কোনো যোগাযোগ নেই। এবং আমি খবর নিয়েছি, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরকে আমি জিজ্ঞেস করেছি, এসসি ওয়েলফেয়ার দপ্তরকে আমি জিজ্ঞেস করেছি, এই যে পোস্টগুলো ডিরিজার্ভ করা হলো আপনাদের কোনো অনুমোদন নিয়েছে? কারণ আমি কে, হু অ্যাম আই টু টেল অল দিস? কারণ দেশের মধ্যে আইন আছে, দেশের আইনের সাথেই ত্রিপুরা রাজ্য একটা আইন করা হয়েছে, দি ত্রিপুরা শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইব রিজার্ভেশন রুল 1992 as amended up to May 2007। কি বলেছে? যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে রাজ্যে 31% এটা এসটিদের জন্য সংরক্ষিত থাকবে এবং 17% এটা এসসিদের জন্য থাকবে। বাই চান্স যদি এটা ডিরিজার্ভ করতে হয়, সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ শিডিউল কাস্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ শিডিউল ট্রাইব মে অ্যাকর্ড কনকারেন্স ফর ডিরিজার্ভেশন। এই কনকারেন্সটা নিতে হবে, না নিয়েই করছে। তো রাজ্যের মানুষের জানা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীও জানা উচিত যে এইভাবে আপনার প্রশাসন চলছে এবং আপনাকে না জানিয়ে, হয়তোবা আপনি না দেখেই সিগনেচারটা করছে। অনেকে বলে না যে ফাইলটা গেলেই আকাশের দিকে চেয়ে সাইনটা হচ্ছে। আই ডোন্ট নো, যদি এটা হয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনার সমস্ত সচিবদের দিয়ে, মুখ্য সচিবকে নিয়ে আপনি মিটিং করুন, ইউ রিভিউ দি সিচুয়েশন। মাননীয় মন্ত্রী মহোদয়দের ডেকে আপনি জিজ্ঞেস করুন কেন এটা হচ্ছে। কারণ এই অ্যাক্টের বিরুদ্ধে যাওয়া মানে when people will go to the court, even মুখ্যমন্ত্রী সেখান থেকে ছাড় পাবেন না। আই এম টেলিং ইউ। আমি আজকে রাজ্যের মানুষকেও বলছি, যারা বঞ্চিত হচ্ছেন, বেকাররা যারা চাকরি পেয়েও যাদের প্রমোশন হচ্ছে না, সেই সমস্ত বঞ্চিত মানুষ যখন একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও যখন কোর্টে যাবে, হি ক্যানট এস্কেপ। আইদার হি ডাজ নট নো অর হি হ্যাজ টু নো। ওনাকে জানতে হবে। অ্যানাদার পয়েন্ট আমি এখানে আপনাদের সামনে এটা তুলে ধরব যে এই বিধানসভার মধ্যে আরো একটা বাজে কালচার তৈরি হওয়ার দিকে। কিছুদিন আগে আমাদের রুলস কমিটির একটা মিটিং গেল। আমি জানি না মাননীয়
স্পিকারকে, উনি সেখানে চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান, ওনার বিরুদ্ধে কথা বলা এটা আমার উদ্দেশ্য না। I am a citizen of this country. I am also an elected member of Tripura Legislative Assembly, and also I am holding the post of leader of the opposition. It is my right to tell the people. এখানে রুলসের মধ্যে এই যে প্রশ্ন করা, সরকারকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা, শাসক দলের রিপ্রেজেন্টেটিভ, বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভরা যে প্রশ্ন করে থাকেন, এই প্রশ্নের মধ্যে হাত পা বেঁধে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মিটিংয়ে কি হয়েছে বলছে যে 3 বছরের বেশি কোনো পুরনো তথ্য নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে আমি প্রশ্ন করছি, মাননীয় স্পিকারকে আমি প্রশ্ন করছি, যেহেতু উনি চেয়ারম্যান, ধরুন 4 বছর আগে কোনো মন্ত্রী একটা করাপশন কেসে জড়ে পড়লেন এবং এই তথ্য 4 বছর পরে বেরিয়ে আসলো, তাহলে আপনার এই রুলস মোতাবেক দ্যাট করাপশন কেস ক্যানট বি ডিসকাসড ইন দি হাউস, আমরা এটাকে নিয়ে প্রশ্ন করতে পারবো না। আপনারা বুঝতে পারছেন তো? এই যে ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে 5 বছরের মন্ত্রিত্ব থাকাকালীন, গ্রাম্য বাংলায় কি বলবো, মন্ত্রিত্বের দুকার সাথে সাথে মালটা হাতে নিয়ে আনো, এরপর যদি 3 বছর বাদে এটা উত্থাপন হয়, তুমি বাচ্চা গেছো গা। এই যে পলিসি, উই কন্ডেম দিস পলিসি, এটা হওয়া উচিত না। আমিও তো এমএলএ ছিলাম, 15 বছর আগের তথ্য আমি চেয়েছিলাম তখন, দে গেভ। 15 বছর আগে যদি কেউ করাপশন করে থাকে, উই ক্যানট আস্ক। 15 বছর আগের কোনো তথ্য যদি জনস্বার্থে আমাদের দরকার হয়, আমরা জিজ্ঞেস করব না? এইটা হচ্ছে আসলে করাপশনকে কিভাবে ঢাকা যায়, এটা একটা প্রচেষ্টা চলছে, এইভাবে হবে না। লেট দি বিল কাম ইন দি হাউস, এবং এটার বিরুদ্ধে আমরা সেখানেও হাউসে প্রটেস্ট করব, আলোচনা করব। এটা গণতন্ত্রে কখনোই হয় না, হওয়া উচিত না। আমি একটা পত্রিকায় দেখেছি, পত্রিকায় নাকি বলেছে স্পিকার বা অন্যান্য যারা সেখানে শাসক দলীয় মেম্বাররা আছেন, ওরা বলেছেন যে পার্লামেন্টে এমন একটা আইন আছে। লেট দেম শো হোয়াট ইজ দেয়ার ইন পার্লামেন্ট। ইন্ডিয়ার পার্লামেন্ট কবে থেকে চেঞ্জ হয়েছে? ইফ দ্যাট ইজ দেয়ার, লেট দেম ব্রিং আউট। কংগ্রেসের ইউপিএ 1 এর আলোচনা এখনো হচ্ছে পার্লামেন্ট। যদি 3 বছর আগের কোনো ঘটনা আলোচনা না করা যায়, হাউ দে আর ডিসকাসিং ইন দি পার্লামেন্ট ইউপিএ 1 এর কতগুলো ঘটনা নিয়ে তারা কেন ডিসকাস করছে সেখানে? এগুলো অসত্য তথ্য। উই কন্ডেম ইট, এবং এটার বিরুদ্ধে আমরা যাই। আরেকটা জিনিস আমি দেখেছি, কালকেও অনেক সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করুন, কি একটা জনজাতি সুরক্ষা মঞ্চ, মঞ্চ মানে তো স্টেজ, এটা কি স্টেজ আমি জানি না। এটা কি পোশাক পরে যেতে হবে সেইখানে, না কোনো কালার নিয়ে যেতে হবে, আই ডোন্ট নো। তবে ওই মঞ্চ নাকি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে 25 তারিখ ডিসেম্বর তারা যারা শিডিউল ট্রাইব থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে বা করেছেন, তাদের এসটি সার্টিফিকেট যেন বাতিল যায়, তার বিরুদ্ধে একটা পথ চলা আন্দোলন, বা কি বলে এটাকে, র্যালি। খুব সহজ বাংলায় আমরা বলি এটা কি, এটা র্যালি করবে। ওকে, আমি কম বাংলা জানি। সো কি বলেছে, আমার প্রথম প্রশ্ন হলো সরকারের কাছে, ওরা নাকি একটা পারমিশনও চেয়েছে যে আস্থা বলে গ্যাদারিং করবে। এটা হয় সারা বিশ্বের মধ্যে বড় দিন, ক্রিসমাস ডে। আমি দেখেছি এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আমার মতো হিন্দু, বাট
আমি ক্রিসমাসের সময় বিশাল কেক এনে সকাল থেকে কাটতে কাটতে বিকেল পর্যন্ত আমি কেকই খাই, হ্যাঁ, বাট মাই রিলিজিয়ন ইজ হিন্দু। এটা অনেকেই করে। অনেক আমাদের সাংবাদিক বন্ধুরাও বলে, দাদা ক্রিসমাসের একটা কেক খাওয়া হোক। আই নো সো মেনি, আই ক্যান নেম অলসো। তো সেই দিনে একটা আন্দোলনের জন্য এরা ডাক দিয়েছে। এই আন্দোলনে সরকার যদি পারমিশন দেয় তাহলে ত্রিপুরাজ্যের মধ্যে কি অবস্থা হবে? কালকে দুর্গা পূজার সময় কোন একটা সংগঠন বলবে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চেয়ে দুর্গা পূজার দিন আমরা আন্দোলন করব, আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন? আই এম কোয়েশ্চেন। সরকার যদি না জানে, সরকারকে সতর্ক করছি, প্লিজ ডু নট ওয়াক, ওই পথে আপনারা যাবেন না। আরে খ্রিস্টান কি শুধু এসটি থেকে হয়েছে? ওবিসি থেকে কেউ হয়নি? বা শিডিউল কাস্ট থেকে কেউ কি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একজনও তো থাকবে জেনারেল ক্যাটাগরির কোনো লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি। কেন এগুলো হচ্ছে? বলছে যে জনজাতি সুরক্ষা, জনজাতি সুরক্ষা, রেগার পেমেন্ট হচ্ছে না। সরকারকে গিয়ে বলো, PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানুষ সেকেন্ড কিস্তির টাকা পাচ্ছে না, গিয়ে সুরক্ষিত করো। সরকারকে বলো, প্রায় 7 থেকে 8 লক্ষ বেকার ত্রিপুরায় চাকরি পাচ্ছে না, শিক্ষিত বেকার, সুরক্ষিত করো। সরকারকে গিয়ে বলো। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে কি মানুষের মধ্যে মানুষের বিভাজন। আমরা দেখব, আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে এই বিভেদকামী শক্তির সঙ্গে কোনোভাবেই আপোষ করতে নেই, তাদের সাথে কোনো মতেই পা বাড়ানো আমাদের উচিত হবে না। ভারতবর্ষ এখনো সেকুলার কান্ট্রি। বিশ্বের মধ্যে, আমি কালকেও বললাম, সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষকে কেন মানুষ ভালোবাসে? ওয়াই? এখানে ত্রিপুরারা আছে বলে এরা ভালো পায়? বাঙালিরা আছে বলে আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ ভারতবর্ষকে ভালো পায়? দে লাভ দিস কান্ট্রি অ্যাজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি, অ্যাজ দি সেকুলার স্টেট, ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে এই দেশটাকে মানুষ ভালোবাসে। আর এইটাকে নষ্ট করার জন্য যতদিন সেকুলার থাকবে, নো ওয়ান ক্যান টেল যে এসটি সার্টিফিকেট চলে যাবে। যে যার মতো করে ধর্ম করবে, তাতে সার্টিফিকেট যাওয়ার কি ব্যাপার আছে? দিস আর অল নেক্সা। মানুষের মধ্যে বিভেদ সরিয়ে দিয়ে ভোটের রাজনীতি করা হবে না এইভাবে। ইট উইল নট ওয়ার্ক। এবং আমরা কন্ডেম করছি। প্রয়োজনে, ইফ রিকোয়ার্ড, গ্রামে গঞ্জে মাঠে সমস্ত জায়গায় এটার কিন্তু কি বলে বাংলায়, এটাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। উই আর নট স্কেয়ার। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে। যদি কেউ শাসক দলকে সমর্থন করে মনে করে মাইকেল মধুসূদন দত্তের কবিতার বিরুদ্ধেই সে যাবে, এটা হবে না। ইট ক্যানট হ্যাপেন লাইক দ্যাট। এইগুলো বাস্তব সত্য। সত্যের জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ধরনের বিভেদ যারা সৃষ্টি করতে চাইছে, এদের সঙ্গে আমাদের আপোষ করা উচিত নয়, তাদের বিরুদ্ধে যেতে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান আস্ক। What about TTADC development fund? At present time, what is the status, sir? TTADC ডেভেলপমেন্ট ফান্ড দেওয়া হচ্ছে না। TTADCও ফান্ড রিজা গিয়া। আমরা তো চিৎকার করছি, অনেকে বলে আপনারা আন্দোলন করছেন না কেন? আমরা আন্দোলন করব। আমরা একদিনের স্ট্রাইক করেছি, আপনারা দেখেছেন। আমরা যখন 7 দিনের লাগাতার স্ট্রাইক করব, আগরতলা শহরে পেঁয়াজের দাম আপনারা দেখবেন। কারণ তেল, গ্যাস, এই সমস্ত যে জিনিসগুলো আসছে, এগুলো আকাশ দিয়ে উড়ে আসবে না। আই এম টেলিং ইউ,
যারা আমাদেরকে উস্কানি দিয়ে বলছে আন্দোলন করুন আন্দোলন করুন, টিপ্রামত আজকেও আন্দোলন করতে পারে। গণতান্ত্রিকভাবে প্রেস মিট করে যা বলছি এটাও আন্দোলন। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ প্রটেস্ট। এই কথাকে যদি তারা সম্মান না দেয়, তার চরম পরিণতি দেখবেন, লাগাতার স্ট্রাইক হবে। অনলি ওয়ান ডে ভিডি, একদিন, কোনো পাখির আওয়াজ নেই। আমরা যদি 15 দিন করি, তখন কিন্তু আগরতলা শহর থেকে অনেকে আমাদের ফোন করে, অনিমেষ দা অনেক হয়ে গেছে দাদা, এই আন্দোলনটা আপনারা তুলে নিন, ডোন্ট ব্লেম আস। এবং তার জন্য এই সরকার দায়ী থাকবে। এডিসিকে টাকা দিচ্ছে, এডিসি তারা মনে করে কেন দেব, এখানে কি বিজেপির কোন সরকার আছে এডিসিতে, কেন দেব? তাদের কথা হচ্ছে বিজেপি যেখানে সেখানে উন্নয়ন হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি এইটাই সত্য হয়, ত্রিপুরাতে কেন ডেভেলপমেন্ট হচ্ছে না? Where is your development? রাস্তাঘাটের কথা তদন্ত হোক, অডিট হোক ত্রিপুরায়। I am inviting কে নিতিন গাডকারি, অনারেবল মর্তের যে মিনিস্টার, I am requesting you, inviting you to visit Tripura, DADC areas. আপনি আসুন, ইউ আর এ ম্যান অফ মহারাষ্ট্র, আপনি মহারাষ্ট্রে অনেক কিছু করেছেন, we know that, you come and visit Tripura, what they have done in road infrastructure. তো নাথিং। শাসক দলে থাকলেই সব কিছু বিজেপি ভালো, এই গুণ গাওয়া, ইট ইজ ইনকারেক্ট। রাজ্যের যারা প্রগতি চায়, আই নো দেয়ার আর সো মেনি গুড পিপল ইন বিজেপি অলসো, তারাও চান রাজ্যের সামগ্রিক উন্নয়ন হোক, অ্যান্ড দে ওয়ান্ট টু ডু। কিন্তু কিছু লোক যারা পাওয়ার নিয়ে বসে আছেন, ডিসিশন মেকার, দে আর নট ডুইং দ্যাট। দ্যাটস ইট। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, যেসব দপ্তরের কথা আপনি বলেছেন যে রদবদল করা হচ্ছে, এটা কি আপনার অভিযোগটা যেটা মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে করা হচ্ছে, আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কিছু জানে না? মুখ্যমন্ত্রী ইজ এ বিজি ম্যান। 35টা দপ্তর হয়তো, আমার যা মনে হচ্ছে, হি ইজ নট সিরিয়াস অ্যাবাউট অল দিস। ওনাকে সিরিয়াস হতে হবে। অনেক সময় আমি যখন কিছু লোকের সাথে আমার অফিসে কথা বলি, আমার এই অফিসের যে সাপোর্টিং স্টাফ শীতল, ও এসে বলে স্যার মুড়ি খাবেন, আমি কি মুড়ি? তো মাই প্রায়োরিটিজ আর ডিফারেন্ট। আমি কাজের কথা আলোচনা করছি, মুড়ি খাওয়ার সময় না। দিস সিরিয়াসনেস হ্যাজ টু বি দেয়ার। আজকে স্বাস্থ্য দপ্তরের কথা সেদিন তো বললাম, জিবি হানা দেব আমি সাংবাদিক বন্ধুদের আমি নিয়ে যাব আপনাদের। হুট করে জিবিতে আইসিইউ কমপ্লেইন বক্স হয়েছে কিনা। একটা মজার ব্যাপার বলছি, এটা তো বললাম সে আগের দিন, যে একটা জায়গায় আমি কাউন্টারে টিকিট নিয়ে ঢুকলাম, সে ফর অর্থোপেডিক্স ডাক্তার বলবেন এক্স রে করো, হ্যান করো, তেনা করো, তারপর আবার লাইনে দাঁড়িয়ে ওই এক্স রে করাতে হবে। তাহলে একটা লোক, তার যদি 5টা পরীক্ষা হয়, সে কি 5 জায়গায় লাইনে দাঁড়িয়ে করাবে? ইজ দিস সিস্টেম? নাথিং। আমি বলছি না, খোয়াই মহকুমা হাসপাতালের দিকে তাকিয়ে দেখুন, ধর্মনগরের কথা বলছি না, আপনার নাকের ডগায়, মানে নাকের খুব কাছাকাছি বক্সিং দিলে কিন্তু এটা লেগে যাবে। জিবি থেকে দাঁড়িয়ে কেউ যদি বক্সিং দেয়, মন্ত্রী বাহাদুরদের নাকের এখানে পড়বে কিন্তু। এই ডিস্টেন্সে যা হচ্ছে এখানে, দে আর নট বদার্ড। আমি যাব কিন্তু একদিন, একদম সবাইকে নিয়ে ওয়াং 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 ডুববো, দেখবো এরা কি করে, হোয়াট দে আর ডুইং। মানুষের বেহাল অবস্থা। ইউ ডোন্ট হ্যাভ এনি প্লেস টু কমপ্লেন। আমি এটা আগেও বলেছি। আমার সাংবাদিক সম্মেলন না, মুখ্যমন্ত্রীকে সেই দিন ওনার অফিসে দুধ চা খেয়ে আমি ওনাকে বললাম, দাদা এটা দেখবেন আপনি, যে কমপ্লেন করার একটা জায়গা তৈরি করবেন, এটা করবেন।
আর আমি যা জানি, বিরোধী দলনেতা যখন মুখ্যমন্ত্রীর কাছে সময় চান, অন্যান্য স্টেটের কথা বলছি, বাকি সব অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে বিরোধী দলনেতার সাথে মুখ্যমন্ত্রী দেখা করে। কিন্তু আমাদের এখানে আমি অতীব লজ্জিত, এই ক্যামেরার সামনে যে কথা বলছি আমার লজ্জা লাগে। আমি কিন্তু সেই সময় দিতে পারিনি। আমি দেখবো আগামী দিনও চাইবো ওনার সময়। আমি কেন যাব ওনার কাছে? মানুষের স্বার্থের কথা নিয়েই যাব। অ্যান্ড আই টেল ইউ, দি কোয়েশ্চেন ইউ আস, এটা কেন হতে পারে? মেবি সাম আমলা ইজ গাইডিং হিম অ্যান্ড হি ইজ নট সিরিয়াস। আরে কেউ যদি আমাকে এসে বলে, স্যার আপনি আজকে অমিতাভ বচ্চনের মতো লাগছে, আই উইল নট বিলিভ, কারণ আমার সেই হাইট নেই। অমিতাভ বচ্চনের কান ঢাকা চুল, আমার তো চুলই নেই। আমি বললেই কি আমি বিশ্বাস করবো নাকি? হি হ্যাজ টু থিঙ্ক ওই কিছু লোক বন বন করে যে ওনার চারিদিকে নিশ্চয়ই আছে। আমি চিঠি লিখছি, উনি পাচ্ছেন না, তো কারা ফিল্টার করছে? ফিল্টার বাবুরা বসে আছে। ফিল্টার বাবুদেরও আমি ছাড়বো না। আমি বলছি, একদম গণতান্ত্রিক প্রসেসে ফিল্টার বাবুরা মুখ্যমন্ত্রীকে যেভাবে অন্ধকারে রেখেছেন, একদিন আমি কিন্তু খারাপ যদি হয় আমি দেখবো এর গণতান্ত্রিক পদ্ধতিতে কি করা যায়। অগণতান্ত্রিকভাবে আমি কিছু করব না, প্রতিবাদ করব, নাম বলবো, কি কুকামটা করেছে এটা বলবো, এটা এইটুকু তো বলা যাবে। আমি ছাড়বো না কিন্তু। সামনে 5টি রাজ্যে বিধানসভা হবে, এটার প্রতিক্রিয়া আপনার কি থাকবে? আমার প্রতিক্রিয়া, 5টা রাজ্যে আমাদের কোনো প্রার্থী নাই, নাম্বার 1। আমরা সেখানে ডাইরেক্ট কোনো পলিটিক্সে নেই। তো এইটুকু আমার মনে হচ্ছে যে বিজেপি মনে করে যে এরা খুব ভালো পজিশনে আছে। যেমন ওয়ার্ল্ড কাপ অনেক দিন বাদে আমি ক্রিকেট দেখলাম। আমি যখন জিজ্ঞেস করলাম এই ম্যাচটা কোথায় হচ্ছে, বলছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হচ্ছে। নরেন্দ্র মোদী জীবিত মানুষের নাম দিয়েছে এইভাবে স্টেডিয়ামের নাম? বলছে হ্যাঁ। তো তারপর যখন ক্রিকেটটা হারলো, নানা অভিযোগ চলে এসছে। বলছে এটা পিচ ভালো না, আগেই বিসিসিআইকে টেকনিক্যাল কমিটি বলেছে এখানে করা উচিত না। কিন্তু যে বা যাহারাই ক্ষমতায় আছেন ওরা ভেবেছেন আমরা ভালো পরিস্থিতিতে আছি, এমন পরিস্থিতিতে যে পিচ ভালো না হোক সেখানেও আমরা জয়লাভ করব, হয় নাই। তো আমার রিয়াকশন এটা, ওনারা কিন্তু ভাবছেন যে খুব ভালো অবস্থাতেই ওনারা আছেন। এখন 3 তারিখ ডিসেম্বর আমরা সবাই দেখব ওনাদের ভাবনাটা সত্য হবে না ওনাদের ভাবনাটা ভুল হবে। রুলস কমিটির যে মিটিং এর কথা বলছিলেন, এক্ষেত্রে কি আগে কোনো এরকম 3 বছর বা আগে 5 বছর মানে কোনো রেস্ট্রিকশন ছিল কিনা, এক? আর 2 হচ্ছে এই 3 বছরের ব্যাপারটা কি শুধু কোশ্চেন আওয়ার নাকি সব বিজনেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য? আই ডোন্ট থিঙ্ক এই রুলসটা আমাকেও পড়তে হবে, বিকজ আই এম নট দি মেম্বার অফ রুলস কমিটি। তবে বাইরে বেরিয়ে এসে আমাদের মেম্বাররা যা বলেছে যে 3 বছরের বেশি কোনো তথ্য চাওয়া যাবে না। আমি জানি না আসলে, এখন তো এরা রুলসটা তৈরি করবে অ্যামেন্ডমেন্টের জন্য, বিধানসভায় এটা আসবে, তখন আমিও পড়ব। বাট একদম সিম্পলি যেটা আমি বুঝতে পারলাম যে 4 বছর আগের কোনো তথ্য বিধানসভায় আর আমরা পাবো না, 5 বছর আগেকার তথ্যগুলো পাবো, একদম এটা কিন্তু ক্লিয়ার। কিন্তু অন্যান্য বিষয়ে আলোচনা, এই বিষয়ে কিন্তু অনেকগুলো রুলস সাব রুলস আছে, এগুলো অ্যামেন্ড হয় কিনা এটা দেখার ব্যাপার আছে। একটা কোশ্চেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কি? মানে কথাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি কতটা ইতিবাচক বা নেতিবাচক ছিলেন? একটাই জিনিস দেখলাম যে ওনাকে আমি পুলিশের কথা বললাম যে পাইলট কার্ড দেখার পরেও পুলিশ বসে এইভাবে দেখছে, মানে উঠে দাঁড়িয়ে সেলিট তো দূরের কথা, যে উঠে দাঁড়িয়ে যেটা ভিআইপির গাড়ি যাচ্ছে এটা এদের হুঁশ নেই। তো এটা দেখলাম ওনার সঙ্গে যেদিন দেখা করলাম, পরের দিন প্রতিটি জায়গায় যেখানে পুলিশের টিমটা আছে রাস্তায় পুরা উঠে দাঁড়িয়ে এখন ভালোই ইয়ে করে। তো এইটা দেখেছি এবং উনি আমাকে এটা বলেছেন যে
আপনি দেখুন আমি কি করি। তো আমি বললাম হ্যাঁ আপনি ভালোই করবেন। তো উনি যদি ভালো করেন তো ভালো হবে, মানুষের মঙ্গল হবে। সো আই ওয়ান্ট টু সি কমপ্লেইন বক্স ইন জিবি। এটা আমি গতকালও খবর নিয়েছি, এটা হয় নাই এখন। তো হয় নাই এই কারণেও হতে পারে, উনি তো দিল্লিতে ছিলেন অনেকদিন, পরশুদিন আসার পরে আবার গতকাল আবার চলে গেছে। সো লেট হিম কাম ব্যাক। একটা লাস্ট কাভার কোশ্চেন, সাংবাদিক সুদীপ্ত ভৌমিক আজকে মানে কোন বর্ষপূর্তি আবার কোন হয়েছেন, এর আগে শান্তনু ভৌমিক আমরা জানি, এই বিষয়গুলো সম্পর্কে কি বলবেন আজকে? সাংবাদিক খুনের বিচার এবং এখনো পর্যন্ত অভিযুক্তরা হবে না। CBI was also involved in one of the cases, but we have not seen any result out of it. So how See, do you see into the matter? I do you te- expect that it should take place? I tell you one thing. First time in the history of Tripura, সাংবাদিক কবে থেকে আক্রান্ত হয়েছে? আই এম আস্কিং কোয়েশ্চেন। এটা কি শচীন সিং এর আমলে সাংবাদিক নিগৃহীত হয়েছে, না সুখময় সেনের আমলে হয়েছে? আই ক্যান রিমেম্বার যদি দশরথ দেব, রিবেন চক্রবর্তী, পরবর্তী সময় মানিক সরকার। বাট আই ক্যান টেল ইউ, রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার আসার পরে প্রাক্তন সাংবাদিকও বিজেপি থেকে বেরিয়ে আসার পরে মাইক টাইসনের ঘুষিটাই কিন্তু ওনার মুখে পড়েছে। অনেক সাংবাদিক নিগৃহীত হয়েছে, ম্যান হ্যান্ডলিং হয়েছে, ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। Where is the safety and security for সাংবাদিক? আপনারা যারা এই কাজ করছেন সংবাদপত্রের জন্য, সংবাদ মাধ্যমের জন্য, এটারই কি বলে যে নিজের বলে যেটা হয় সেটাই করছে। সরকার কিন্তু আপনাদের রক্ষায় আসবে না। আই এম টেলিং ইউ, দিস ইজ হোয়াট আই ক্যান টেল। সিবিআই কে কে বলবে? সাংবাদিকরা বলবেন সিবিআই কে এই কেসটার তদন্ত আরো ত্বরান্বিত করুন, আপনার স্পিডি করুন? এটা কে বলবে? সরকার বলবে। হোয়াট দি গভর্নমেন্ট ইজ ডুইং? কেনই বা যাবে? কেনই বা যাবে? সাংবাদিক কি দিতে পারবে? হোয়াট ইউ ক্যান গিভ? মাই পয়েন্ট ইজ, আমি মনে করি ফার্স্ট ট্র্যাক তদন্তে এই কাজগুলো কত কত বছর হয়েছে? See, how many years? সিবিআই তদন্ত, একটা সাংবাদিককে খুন করা হলো। ইউ ক্যানট কমপ্লিট দিস টাস্ক ইন 6 months, 1 year। সরকারকে বলতে। And personally, if you ask me, I want this should be completed in the next 3 months. And the honors, the responsibility lies with the government. That's it.